আমরা তাহলে শুরু করি। আজকে হ্যাঁ, যে জিনিসটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে কারণ এটা হচ্ছে একজন সরকারি কর্মকর্তার আয় নির্ধারণ। আমরা এর আগে বেসরকারি কর্মকর্তার আয় নির্ধারণ দেখেছিলাম। তো আজকে হ্যাঁ, আমরা সরকারি কর্মকর্তা আয়কর নির্ধারণ অর্থাৎ ব্যক্তি করদাতার আয়কর নির্ণয় কিভাবে করা যাবে, এই ক্ষেত্রে কর ইয়ারটাও কিভাবে নির্ণয় হবে সে জিনিসটা একটু দেখবো। তো সেক্ষেত্রে তার আগে যে জিনিসটা একটা এসআরও জারি হয়েছিল 211 প্রজ্ঞাপন 2017 সালে, সেটা বাদ করে আবার 225, যেটা 2023 সালে 13 জুলাই জারি হয়, সেটা এখন পর্যন্ত বলবৎ আছে। ওই আদেশে বলা হচ্ছে ওই প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি বেতন আদেশভুক্ত একজন কর্মচারীর সরকার কর্তৃক প্রদত্ত মূল বেতন এবং উৎসব ভাতা অথবা বোনাস, যে নামে অভিহিত, কারণ উৎসব ভাতা বা বোনাস এই দুটাকেই যে কোনো নামে, যে নামে অভিহিত করা হোক না কেন, আহ এইগুলো শুধু করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে। আর বাদ বাকি যা আছে কোনো কিছুই আহ, আপনার কর্ম আহ, উম, উম, ওই করযোগ্য আয় হিসেবে থাকবে না, সবগুলো করমুক্ত থাকবে। যেমন অবসরকালে প্রদত্ত ল্যাব গ্র্যান্ট সহ কেবল সরকারি বেতন আদেশে উল্লেখিত অন্যান্য ভাতা ও সুবিধাদি, যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, শান্তি বিনোদন ভাতা, বাংলা নববর্ষ ভাতা ইত্যাদি করমুক্ত থাকবে। আর এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, কারণ দুইটা সুবিধা তো পাবে না। আমরা যারা বেসরকারি অনেকে আছেন, বেসরকারি ওনারা কি করেন, ওনারা ওই যে ষষ্ঠ তফসিলের অংশ একের দফা 27 অনুযায়ী 3/1 অথবা 4,50,000 টাকা, এই দুইটার যেটা কম সেই জিনিসটা বেনিফিট এনজয় করেন। তাহলে সরকারি কর্মচারীরা কি হবে, যেহেতু মূল বেতন এবং উৎসব ভাতা বাদ দিয়ে বাদ বাকি সবগুলো হচ্ছে করমুক্ত, সেই জন্য ওনারা ষষ্ঠ তফসিলের দফা 27-এর ওই সুবিধা আর পাবেন না। তাহলে ওনাদের জন্য হচ্ছে শুধু মূল বেতন এবং বোনাস, এই দুইটা বাদ দিয়ে বাদ বাকি সবগুলো হচ্ছে এক্সাম্পটেড, শুধু ওই দুইটার উপরে ট্যাক্স নির্ধারণ হবে। তা এটার জন্য আর কিছু জিনিস অ্যাড আছে, সেই জিনিসগুলো আমরা যখন এসআরওটা দেখবো, সেই জিনিসটাতে এমপ্লয়ি গুলোকে একটু ক্লাসিফিকেশন করা হয়েছে, সেই জিনিসটা আপনারা একটু দেখে নিবেন, দেখলে বুঝতে পারবেন। তবে এতটুকু জানি, আমরা মূল বেতন এবং উৎসব ভাতা এই দুইটা শুধু করযোগ্য হবে, আর বাদ বাকি সবগুলো এক্সাম্পটেড ইনকাম। তাহলে আমরা যদি ডিরেক্টলি একটা প্রবলেমে চলে যাই, এটাতে দেখা যাচ্ছে, একটু সময় নিই, এটাতে দেখাচ্ছে মিস্টার নাদিম, উনি, আমি প্রবলেমগুলো কোত্থেকে নিয়েছি আমি নিয়ে যাব আপনাদেরকে এটা, এই প্রবলেমটা বোঝানোর পরে। কারণ আপনারা যারা আইটিপি এক্সাম দিবেন, আপনারা হয়তো অনেকের বই থেকে করছেন, কিন্তু গভর্নমেন্টের যে বইগুলো আছে ওনারা ফলো করলে ওই বইটাই ফলো করবেন। সুতরাং ওখানে অনেকগুলো এক্সাম্পল করে দেওয়া ছিল, এগুলো প্র্যাকটিস করলে আপনাদের অনেক উপকারে আসবে বলে আশা রাখি। তাই এই ক্ষেত্রে তাহলে এখন আসি, জি। এক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে উনি বেসিক স্যালারি পুরা বৎসরে পাচ্ছেন হচ্ছে 6,78,হাজার টাকা। তাহলে এটা পুরোটাই ট্যাক্সেবল হবে। আর দাদা, বোনাস, এক্সেলটা ওপেন হয়নি দাদা। সরি, এক্সেলটা শেয়ার হয়নি, আমি একটু শেয়ার করছি। ওকে দাদা, ঠিক আছে ভাই। ওকে, তাহলে মিস্টার নাদিম সাহেবের আমরা আহ, উনি একজন সরকারি সরকারি কর্মকর্তা। উনার যে ট্যাক্স ক্যালকুলেশন সেটা আমরা করছি। উনি বেসিক স্যালারি পান হচ্ছে 6,78,000 টাকা ইয়ারলি, আর বোনাস পেয়েছেন উনি 1,13,000 টাকা। মেডিকেল অ্যালাউন্স, তাহলে সেটাও এক্সাম্পটেড, কারণ আমাদেরকে এসআরওতে বলা আছে শুধু বোনাস এবং বেসিক স্যালারি বাদ 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 দিয়ে সবগুলোই আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিব। আর জি। মেডিকেল অ্যালাউন্স, তারপর হচ্ছে বাংলা নববর্ষ অ্যালাউন্স, আর হচ্ছে ইন্টারেস্ট অন পিএফ 1,08,000। ইন্টারেস্ট অন পিএফটা, তাহলে এগুলো সবগুলো এক্সাম্পল হিসেবে। তাহলে উনি যদিও 9,28,800 টাকা টোটাল ওনার গ্রস ইনকাম ছিল, বাট ওনার ট্যাক্সেবল ইনকাম হয়ে গেছে এখন 7,91,000 টাকা।
তারা ক্যালকুলেশন, তাহলে এটা হচ্ছে পুরোটা ওনার রেগুলার ইনকাম। আমরা এখানে কোনো ব্যাংক ক্যালকুলেশন করি না বা আদার্স কোনো ইনকাম ক্যালকুলেশন করি নাই। আমি এই জায়গাটা রেখেছি একটা কারণে, তাহলে এই জিনিসটা উনি আর বেনিফিট পাবেন না, এক্সাম্পল ইনকাম যেটা আমরা পেতাম সেই জিনিসটা পাবেন, আর উনি আমরা পাবো না ওনার জন্য। তাহলে এখন হয়তো প্রশ্ন আসতে পারে, আমরা যখন পরীক্ষার হলে বা আমরা যখন প্র্যাকটিস করব তখন কি আমরা এই জিনিসটা রাখবো? এই জিনিসটা যখন গভর্নমেন্ট এমপ্লয়ি হবে তখন এটা রাখার দরকার নেই। আমি এটা শুধুমাত্র প্রেজেন্টেশনে আপনাদের একটু যাতে বুঝেন, একটু আরো যাতে একটু রিকল করা যায়, এই কারণে আমি রেখেছি। তাহলে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে স্যালারি থেকে ট্যাক্সেবল ইনকাম 7,91,000 টাকা, আর ওনার এক্সাম্পল ইনকাম ছিল 1,37,800 টাকা। এখন আর কোনো ইনকাম নাই, সুতরাং এটার উপরে ট্যাক্স হবে। তাহলে রেগুলার সোর্স থেকে আমরা এই 7,91,000 টাকা পাওয়া গেল। যেহেতু উনি পুরুষ করদাতা, তাহলে প্রথম 3.5 লাখ টাকার উপরে 0%, পরবর্তী 1 লাখ টাকার উপরে হচ্ছে 5%, আর ব্যালেন্স টাকা 3,41,000 উপরে 10%। কারণ আমরা জানি 1 লাখ, 4 লাখ, 5 লাখ, 5 লাখ এইভাবে যায়। তাহলে জি। এর আগের বছর কিন্তু এটা ছিল 3 লাখ। ঠিক আছে, এটা একটু মনে আছে কিনা জানি না আপনাদের। অর্থাৎ মনে এটা আছে। ছিল, এটা ছিল হচ্ছে 24-25, সরি আমি একটু কারেকশন করি, এটা হচ্ছে 24, সরি, এটা হচ্ছে 24-25-এর জন্য হচ্ছে প্রথম 3.5 লাখ টাকার উপর 0%, আর পরবর্তী 1 লাখ টাকা, 4 লাখ, 5 লাখ, 5 লাখ ব্যালেন্স, 5, 10, 15, 20, এটা একটু হাইড করে রাখি, 15, 20, 20 আর 25। ঠিক আছে, তাহলে জি। 7,91,000 টাকার উপর উনি 39,100 টাকা ওনার ট্যাক্সেশন ট্যাক্স এসছে। এখন আসি কর রিয়াত কি হবে। গ্রুপ ইন্স্যুরেন্স উনি দেন ইয়ারলি 1,200 টাকা। বেনাবলন ফান্ডে উনি দেন, এটা জাকাত ফান্ড না, এটা বেনাবলন ফান্ড ওনাদের জন্য, কর্মচারী ওনার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা বেনাবলন ফান্ড দিতে হয় প্রতি মাসে 150 টাকা এরকম। তাহলে এটা উনি দেন। আর কন্ট্রিবিউশন টু পিএফ, উনি ওনার কন্ট্রিবিউশন 1,68,000 টাকা। আর উনি একটা ডিপিএস করেছেন 5,000 টাকা করে, 60,000 টাকা। তাহলে 2,31,000 টাকার উপরে ওনার ইনভেস্টমেন্ট, সবগুলোর উপর উনি 15%, তাহলে 34,650 টাকা ওনাকে ওনার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের উপরে কর রিয়াত। কিন্তু আমরা 3%, অর্থাৎ ট্যাক্সেবল ইনকামের 3%, ধারা 78 অনুযায়ী, মনে আছে কিনা জানি না, আমি কিন্তু বারবার বলার সময় চেষ্টা করি ধারাটা বলতে, যাতে আপনাদের একটু মেমোরাইজ হয়ে যায়। তাহলে জি। করিয়াতের ওকে। বিষয়টি ছিল ধারা 78। ঠিক আছে, 78। ওকে। এখন আসি, তাহলে এই তিনটার মধ্যে যেটা কম, 23,000, 34,000 এবং 10 লাখ, তাহলে এটা হচ্ছে যেটা মিনিমাম 23,730 টাকা। তাহলে 39,100 টাকা ওনার কর এসেছিল, যার মধ্যে থেকে আমরা 23,730 টাকা যদি আমরা বাদ দিই, এই যে 39,000 এটা হচ্ছে গ্রস ট্যাক্স, আর রিবেট হচ্ছে ওনার 23,730 টাকা, তাহলে ওনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে? 15,370 টাকা। 370। কিন্তু এখানে ওনার কোনো ট্যাক্স পেইড ছিল না। ঠিক আছে, কোনো অ্যাডভান্স ট্যাক্স পেইড ছিল না। তাহলে ছিল না। এখন তাহলে এখানে তাহলে ওই যে সেকশন 162 এবং 154 এর ইস্যুটা চলে আসছে, কারণ 154-এ বলছে থ্রেশহোল্ড লিমিট 6 লাখ। তাহলে ওনার তো 6 লাখ ক্রস করছে নাকি, 7,91,000, 6 লাখ ক্রস করছে, ঠিক না? হ্যাঁ। জি। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে ওনাকে আহ ওনাকে তাহলে 75% অফ এই যে গ্রস ট্যাক্স যেটা, নেট ট্যাক্স যেটা, পনেরো হাজার জি। সাতশো 370 টাকা, তাহলে 11,528 টাকা আসে। কিন্তু উনি করে ট্যাক্স দেয়নি, সুতরাং ওই টাকাটার উপরে 10% আমাদেরকে কি দিতে হবে? 10% আমাদেরকে পেনাল্টি 100 দিতে হবে। দিতে, 30, এটা হবে 31/12/2024, আর এটা হয় 1/7/2024 থেকে, কারণ অক্টোবর শেষ হয়েছে তো ওই সময় 30শে জুন। তাহলে সর্বোচ্চ ওখানে 2 বছর পর্যন্ত আমাদের এই সিম্পল ইন্টারেস্ট ক্যারি ফরওয়ার্ড করা যায়। ধারাটা আপনারা দেখবেন কততে আছে, এটা 162-তে। তাহলে ওই 162 অনুযায়ী তাহলে এখানে 10% ট্যাক্স হবে। তাহলে উনি রিবেটের জন্য, ওনাকে যখন উনি যদি রিবেট ইয়ে করেন, তাহলে ওনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে?
সরি, রিটার্নের সাথে ওনাকে কত টাকা দিতে হবে? 16,523 টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে এই জিনিসটা হচ্ছে, এটা জিনিসটা বোঝানোর জন্যই যে কোন একজন সরকারি কর্মকর্তার শুধুমাত্র দুইটা আয় হয়, এই দুইটা আয়ের উপরে ট্যাক্স হয়। আর বেনিফিট যেটা ধারা 78 অনুযায়ী যেটা সবার জন্য একই রকম প্রযোজ্য, 15% অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, 3% অফ ট্যাক্স, 3% অফ যে রেগুলার ট্যাক্সেবল ইনকাম, আর হুইচ এভার ইজ মিনিমাম। এরপরে হচ্ছে যে টাকাটা থাকবে ব্যালেন্স, সেই টাকাটা ট্যাক্স দিতে হবে। তবে যদি অ্যাডভান্স ট্যাক্স দেওয়ানো হয়, 75% যদি কাভার না করে এবং ইনকাম যদি 6 লাখ টাকা ক্রস করে, তাহলে 10% ইন্টারেস্ট যোগ করে 16,523 টাকা ওনাকে রিটার্নের সাথে দিতে হবে। তাহলে এটা ছিল আমাদের এই ক্যালকুলেশন পর্ব। এখন আসি, আমি যে জিনিসটা, এটা থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে এই যে ট্যাক্স, একজন গভর্নমেন্ট এমপ্লয়ি ট্যাক্স ক্যালকুলেশনে? না দাদা, ক্লিয়ার। তাহলে আমরা এখন একটু বলতে পারি আহ এটার পরে। তাহলে এই জিনিসটা আপনারা একটু দেখে নেবেন, এই প্রবলেমটা কোথায় আছে, এটা হয়তো আপনারা অনেকে কোয়েশ্চেন থাকতে পারে। আমি একটু জিনিসটা শেয়ার দিচ্ছি। এটা কি দেখা যাচ্ছে একটা? জি, দেখা যাচ্ছে। এটা ছিল টিআরপি গাইড 2023-এ। আপনারা একটু এটা ডাউনলোড করে নেবেন, আমি গ্রুপে দিয়েছিলাম। আশা করি যারা পরে জয়েন করেছেন হয়তো ওনারা পান নাই। আর আবার হয়তো আমি দিয়ে দিব যাদের দরকার হবে। টিআরপি, অথবা আপনারা এনবিআর ওয়েবসাইটে পাবলিকেশনে ঢুকে ওখানে পাবেন টিআরপি গাইড 2023। কিন্তু এটা এটা প্র্যাকটিস করার সময় আপনাদেরকে একটু মনোযোগ দিতে হবে। কারণ হচ্ছে এটা ছিল তখন যখন 2023-এ অর্থ আইন 2023-এর উপর বেস করে। সুতরাং আমরা যখন প্রবলেমগুলো করব, তখন আমরা চেষ্টা করব এগুলো অর্থ আইন 2024-এ কনভার্ট করে করতে। আমি মেসেজটা আপনাদেরকে যেটা দিতে চাচ্ছি, প্রবলেমগুলো এখান থেকে নিবেন, কিন্তু এটাকে সময়টাকে বর্তমান সময়ের সাথে কনভার্ট করে ফেলবেন, সেই অনুযায়ী বর্তমান আইনের সাথে সামঞ্জস্য রেখে আপনারা একটু পড়ালেখা করবেন এটাকে। এখন দেখি এটাতে কি আছে। এটা তাহলে এই যে সরকারি আদেশ, মুক্ত কর্মচারী বেতন খাতে আইনি অনুরূপ, এখানে কিন্তু আমি একটু আগে যেটা বলছিলাম, এখানে কিন্তু আরো কিছু জিনিস যে দিছিল, ওখানে অনেকগুলো পয়েন্ট ছিল। এই পয়েন্টগুলো আপনারা একটু দেখে নিবেন। আর প্রবলেম ছিল এটা, যে জনাব নাদভী সাহেব সচিবালয়ে কর্মরত একজন সরকারি কর্মচারী, তার জন্য চাকরি বেতন ভাতাদি আদেশ 2015 প্রযোজ্য। ফলে এই অবস্থা দেওয়া আছে, এটাকে তো আমরা আমরা করছি। কিন্তু এটা কিন্তু আমি আমি করেছি 30শে জুন 2024 কনসিডার করে। আমার প্রবলেমটা ছিল 2024, এই কারণেই এদের যে ট্যাক্সেশনটা, এই ট্যাক্সেশনের সাথে আমারটা মিলবে না। কারণ আমরা তো এখানে এখানে দেখেন, এখানে হচ্ছে 3.5 লাখ, 1 লাখ, 3 লাখ ছিল। কিন্তু এখানে তো এটা জি। পরিবর্তন হয়ে গেছে, এটা তো এখন 4 লাখ। তাহলে আমরা 5 লাখ, এটা 5 লাখ। এটা 3 লাখের জায়গায় 3,41,000-এর উপর 10% হয়ে গেছে, যার কারণে এই ট্যাক্স অ্যামাউন্টটা পরিবর্তন হয়ে গেছে। তা আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে অনেকগুলো প্রবলেম আছে এই 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 ফাইলে, এত বেশি প্রবলেম আছে আপনাদের। এগুলো প্র্যাকটিস করলে এখান থেকেই আসবে। কারণ এটা অনেকজন, মানে অনেক গভর্নমেন্ট অফিসিয়াল, ট্যাক্সেশনের অনেক গভর্নমেন্ট অফিসিয়াল, বিশেষ করে লাস্ট ইয়ারে ট্যাক্স একাডেমির কর যে ইয়েটা, ট্যাক্স একাডেমি অনেকজন মিলে এই প্রবলেম গুলো ক্রিয়েট করে এই ফাইলটা তৈরি করেছেন, এই 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 জিনিসটা, এই বইটা তৈরি করেছেন। এখানে কিন্তু একদম দেখেন অনেকগুলো প্রবলেম, এখানে অনেকগুলো প্রবলেম। তো এগুলোকে কিন্তু আপনারা একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে বর্তমান সময়ের সাথে কনভার্ট করে করতে হবে। দেখ এখানে যেমন আপনার আয়কর নির্দেশিকাতে কিন্তু এতগুলো প্রবলেম নাই, বা আয়কর পরিবর্তন শুধুমাত্র ডিটেলসটা একটু করে বলা আছে। কিন্তু টিআরপি গাইডে এখানে অনেক প্রবলেম, কারণ এটা তো টিআরপি দের পরীক্ষা নেওয়ার জন্য করা হয়েছে। তাহলে সেই জিনিসটা এখন তো ওদের পরীক্ষা হবে না, এখন তো হচ্ছে আবার আইটিপি তে চলে গেছে। তাহলে এই প্রবলেমগুলো আইটিপি দের জন্যই আহ, খুবই উপকারী হবে এই জিনিসগুলো। যেমন এখানে এগুলো প্র্যাকটিস করেন, এখান থেকে প্রবলেম আসবে।
ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা বলছিলাম, শুধু সময়ের সাথে আমি চেষ্টা করব কিছু কিছু জিনিস করে করে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করতে, তখন আপনাদের সাথে শেয়ার করে রাখবো। আমি যেমন কিছু গতকালকে মনে হয় একটা বা আজকে একটা ভিডিও আপলোড করেছি, সেটাতে ছিল কোয়েশ্চেন আনসারটা কি হবে। যেমন এখানে দেখেন রিটার্ন কি, তাহলে রিটার্ন কি এর যদি প্রশ্ন আসে, রিটার্ন কি এর আনসারটা এটা। রিটার্নের প্রকারভেদ কি, দেখেন এখানে কিন্তু রিটার্নের প্রকারভেদ ছিল সাধারণ ও সার্বজনীন, আগে ছিল এরকম, কিন্তু বর্তমানে শুধু সার্বজনীন। তারপর দেখেন রিটার্ন কারা দাখিল করবেন, ঠিক আছে, ছোট ছোট কোয়েশ্চেন কিন্তু একদম ডিটেইলস দেওয়া আছে। তার করযোগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে কারা কারা, ঠিক আছে। তারপর হচ্ছে এটা চেঞ্জ হয়েছে, এটা আপনাদেরকে 264টা ফলো করতে হবে বর্তমান আইন অনুযায়ী। যেমন দেখেন, আচ্ছা তার আগে বলি, এটা দেখেন 2000 বর্তমান আইন অনুযায়ী কিন্তু এটাকে চেঞ্জ করে পড়তে হবে। কারণ এখানে দেখেন, এখানে হচ্ছে মাত্র আহ, যেটা 264তে এখানে 48টা দেওয়া আছে, কিন্তু এখানে কিছু চেঞ্জ হয়ে গেছে। এখানে যেমন হোটেল আহ, ওনাদেরকে নিয়ে আসছে গতবারের আইনে, এটা আগের আইন অনুযায়ী। তারপর হচ্ছে কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল, কর দিবস পরবর্তী রিটার্ন দাখিল করলে কি হবে, করা যাবে কিনা, সেক্ষেত্রে কি ব্যবস্থা আছে। এটার একটা প্রবলেম আমি আপলোড করেছি, আপনারা একটু দেখে নিবেন প্রবলেমটা, আমি হয়তো শেয়ার করেছি মনে হয়। তো সেক্ষেত্রে একটা জিনিস দেখেন, যেমন এটা ছিল আগের আইন 174, ধারা 174, সেখানে বলা হচ্ছিল কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কর পরিগণনা, সেক্ষেত্রে যে করটা হবে তার উপরেই 4% ছিল। তো এটা একটা জি, মানে অনেক 2%। অ্যাবসার্ড ছিল, এটা আগের আইনে ছিল। মানে যখন 2023-এ আইনটা পাস হয় তখন ছিল। পরবর্তীতে এটা যখন আহ, অনেক এনবিআর অফিসিয়ালদের সামনে বসা হয়েছে, তখন ওনারা এই জিনিসটা চেঞ্জ করছে। এই দেখেন এখন হচ্ছে বর্তমান সময়ে 2%, বাট তার মধ্যেও আবার ডিফারেন্সের উপর 2%। মানে আপনার যত টাকা প্রদেয় কর আসবে এবং যতটা অ্যাডভান্স ট্যাক্স দিয়েছেন তার ডিফারেন্স গুণ যত মাস, তার উপরে 2%। মানে যদি আপনি রিটার্ন দাখিলটা কর দিবসের সময়ে না করেন, এর পরে করেন, কতদিন কত মাস পরে করছেন তার উপরে যে ভগ্নাংশ মাস হলো, সেই জিনিসটা এখানে পূর্ণ মাস হিসেবে কাউন্ট হবে, এটা বলা আছে এখানে। তাহলে দাদা এইটা তো বলেন একটা কোশ্চেন ছিল দাদা। বলেন। আমরা তো জানি কর দিবস 30 নভেম্বর, হ্যাঁ। আচ্ছা, এইটা কিন্তু প্রতি বছরই কিন্তু এক্সটেনশন করে, যেমন এই বছর 31শে ডিসেম্বর নিয়ে গেছে। হুম। তাহলে আমি যখন 31শে ডিসেম্বর 30শে নভেম্বর আমি রিটার্নটা জমা দিলাম না, মনে করেন 31শে ডিসেম্বর দিলাম, তখন কি আমার এই উম, এই জরিমানার মধ্যে পড়বো আমি 31 ডিসেম্বরে দিলে? না না না, এখানে তো আপনাকে এসআরও দিয়ে তো ওনারা বলে দিয়েছেন যে কর দিবস হচ্ছে 2024-25 কর বর্ষের জন্য কর দিবস হচ্ছে 31শে ডিসেম্বর। তাহলে সেটা তো আর এটাতে জরিমানা আসবে না। যদি ওকে। যদি 31শে ডিসেম্বর না করেন তাহলে কি হবে, তাহলে জরিমানার মধ্যে পড়বে। কখন, ধরেন আপনি ফেব্রুয়ারি মাসের 28 তারিখে গিয়ে জমা দিয়েছেন, দুই হাজার জি। পঁচিশ ফেব্রুয়ারি মাসের 28 তারিখে জমা দিয়েছেন, ঠিক আছে। জি। তাহলে সেক্ষেত্রে আপনার জরিমানা কয় মাস হবে, 2 মাস হবে। 2 মাস হবে। এটাই, এটা মনে রাখতে হবে। তবে এই সমস্ত যখন এগুলো আমি জাস্ট যেহেতু প্রশ্ন উঠছে এই জন্য বললাম, এগুলো এখন প্রবলেম যখন আপনারা অর্থাৎ ইয়ের জন্য, অর্থাৎ আইটিপি প্র্যাকটিস করার এক্সামের জন্য আপনাদের এটুকু যথেষ্ট যে যে ব্যালেন্সটা ট্যাক্স থাকবে তার উপরে 2% যত মাস আসবে তত মাস দিয়ে, এটা শুধু তারা 174 অনুযায়ী করবে। তবে এটা যদি একটা অ্যাডভান্স জানতে চান, তাহলে আমি বলবো যখন আপনারা কোনো আইটিপি হিসাবে যখন কোনো একটা ফাইল প্রসেস করবেন, চেষ্টা করবেন যখন আপনি এই ফাইলটা ডিলে জমা দিচ্ছেন, ডিলে সাবমিট করছেন, তখন কিন্তু ওই এসআরওটা দিয়ে সাথে রাখার জন্য। কোন এসআরওটা, যে ট্যাক্স ডে চেঞ্জ করছে, ওই এসআরওটা একটা প্রিন্ট আউট কপি এটার সাথে রেখে দিবেন। কারণ কি অনেক সময় যখন অডিটে পড়বে, তাহলে পরবর্তী সময়ে ওই সময়ে রেফারেন্সটা যাতে ওই ফাইলের সাথে থেকে যায়। চমৎকার দাদা, এটা জানতাম না দাদা। থ্যাংক ইউ। এটা এগুলো হচ্ছে, শুনেন এগুলো হচ্ছে আহ, এগুলো হচ্ছে আপনার একটা স্মার্ট প্রেজেন্টেশন, যে আপনি ফাইলটাকে, একজন ক্লায়েন্টের ফাইলটাকে কিভাবে প্রেজেন্ট করবেন। কারণ
যাতে এমন ভাবে ইনফরমেশন গুলো দেওয়া যাতে কোনো গ্যাপ থাকলে, কারণ দেখেন 2 বছর পরে হয়তো একজন অফিসার এটাকে স্যাম্পলিং এ নিয়ে অডিটে ফেলবে। উনি হয়তো বলতে পারে যে হ্যাঁ ঠিক আছে এটা তো পরে দিছে সুতরাং এটার এরকম ট্যাক্স আসবে, কিন্তু হয়তো উনি মানুষ মাত্রই হয়, ওনার হয়তো ওই সময় এই জিনিসটা মনে ছিল না যে ওই সময়ে ট্যাক্স ডে বাড়ানো হয়েছিল। তাহলে সেক্ষেত্রে কি বাংলাদেশ। হবে, আপনার এই রেফারেন্সটা থাকলে তখন আর ফাইলটা দেখে তখন আর ওই জিনিসটা পড়বে না, ওই কারণে পড়বে না, অন্য কোনো কারণে পড়লে পড়তে পারে বাট এই কারণে পড়বে না। এই জিনিসগুলো হচ্ছে স্মার্ট প্রেজেন্টেশন, আপনি যখন করবেন সেই জিনিসটা আপনার স্মার্ট প্রেজেন্টেশন দিবেন। আমি আরেকটা জিনিস যেটা বলছিলাম, তাহলে এই ফাইলটা আপনারা একটু দেখবেন, এখানে এখানে অনেক জিনিস আছে, যেমন কর দিবস পরবর্তী স্বনির্ধারণ পদ্ধতিতে রিটার্ন দাখিল করা যাবে কিনা। হ্যাঁ, কর দিবস কি, তাহলে কর দিবস কি এটা নিয়ে কিন্তু আমরা অলরেডি অনেকগুলো প্রবলেম করেছি। ঠিক আছে, মানে ব্যক্তির ক্ষেত্রে কর দিবস কি হবে আর কোম্পানির ক্ষেত্রে কর দিবস কি হবে সেই জিনিসটা কিন্তু আমরা আহ, আমরা অলরেডি আমরা এটা নিয়ে প্রথম প্রথম দিকে ক্লাস করে ফেলেছি। রিটার্ন কোথায় জমা দিতে হয় এই জিনিসগুলো, তারপর হচ্ছে রিটার্ন দাখিল না করলে কি হয়, রিটার্ন রিটার্ন রিটার্নের সাথে যেসব প্রমাণাদি দাখিল করতে হয়। তাহলে এই ফাইলটা আমার মনে হয় আপনার জন্য অনেক অনেক উপকারে আসবে। ঠিক আছে, তো এখানে অনেকগুলো প্রবলেম আছে, যেমন এখানে দেখেন এখানে হচ্ছে 3.5 লাখ, 1 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, তো এগুলো তো এখন নাই, এটা তো গত বছরের জন্য ছিল। তাহলে এটাকে আপনারা এই বছরে কনভার্ট করে এই বছরের মতো করে পড়বেন, শুধু কষ্ট হচ্ছে এটা। তারপর এখানে যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো তখন আপনারা নিজেদের মতো করে যেমন আমি এটা মিস মারিয়ার একটা জিনিস আমি ফাইলে আপলোড করেছি। এটা হচ্ছে উনি, আমি এটা ধরলাম 30শে নভেম্বর 2024, আমি একটা প্রবলেম অলরেডি আমি গ্রুপে শেয়ার করেছি। এটা করে আমি একটা দিয়েছি এটা কিভাবে হয় এবং এটার ক্যালকুলেশন কিভাবে হয়। যে জিনিসটা করতে গিয়ে আমি এই যে উনি যদি এই দেখেন এই ফাইলের নিচে, এই এক্সেল ফাইলের নিচে, এই এক্সেল ফাইলের নিচে আমি ওই সেকশন 174 এর ইস্যুটা নিয়ে আসি, খেয়াল করেছেন? যদি কেউ, যদি এটা এখানে অ্যাপ্লিকেবল না, এখানে তো মনে করেন আমি তো উইদিন দ্য পিরিয়ডিক কনসিডার করছি। যেমন এই যে এই ভদ্রলোক মিস্টার নাদিম সাহেব যদি 31শে ডিসেম্বর না দিয়ে ফেব্রুয়ারিতে দেন, তাহলে ওনার কত টাকা আসবে? এই যে 16,000 টাকা যেটা ট্যাক্স আসলো সুদ সহ, তার উপরে 2% 2 মাসের জন্য কত টাকা আসবে? 661 টাকা। তাহলে সেক্ষেত্রে মোট ও রিটার্নের সাথে কত পেমেন্ট করতে হবে? 17,184 টাকা। এটা হচ্ছে সেকশন 174 এর একটু আগে যেটা বললাম সেটা। আমি বুঝতে পারছি জিনিসটা। জি দাদা। এখন আসি, তারপর এইটা প্র্যাকটিস করতে করতে তখন আপনারা আরো অনেকগুলো এখানে, যেমন কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে দাখিলের ব্যর্থতার ক্ষেত্রে কর পরিগণনা যেটা আমরা একটু আগে দেখছিলাম, এটা কিন্তু আগের আগের ফর্মুলা, সুতরাং এটা এটা এখন নতুন করে কারেকশন করে আপনাকে পড়তে হবে বর্তমানের সাথে, কিন্তু প্রবলেম গুলোকে আপনার বর্তমানের সাথে কনভার্ট করেন। ঠিক আছে, এটা এটাই ছিল আমার মেইন এই ফাইলের জন্য, অর্থাৎ যাতে এটা প্র্যাকটিস করেন। আর এটা যেটা দিয়েছিলাম সামারি অফ ট্রানজেকশনে, এখানে কিন্তু কারেকশন করা আছে, যেহেতু এই ফাইলটাতে আমি কাজ করেছি সুতরাং আমি জানি এখানে অনেকগুলো জায়গায় আমি কাজ করেছি, সুতরাং এখানে সবগুলো কারেক্টেড আছে। অথবা আপনারা এনবিআর এর যে ওয়েবসাইট, কিন্তু এই ফাইলটা আপডেটেড নাই, আইনটা আপডেটেড নাই, সুতরাং আপনারা তাহলে আপডেট কোথায় পাবেন? বইতে আছে, নতুন বাজারে বইতে আছে, অথবা যদি যারা অনলাইনে পড়বেন ওনারা ওই বিডি মিল ল যে ওয়েবসাইট আছে, বিডি মিল ল, সেখানে কিন্তু আপনারা গেলে 2023 দিয়ে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন। আর আয়কর নির্দেশিকার ক্ষেত্রে যে প্রবলেম গুলো আছে যেগুলো আমরা অলরেডি মোটামুটি আলোচনা করছি, যেমন একটা প্রবলেম আমরা মনে হয় যে প্রবলেমটা ওই যে মিস্টার মাসুদ পারভেজের এই প্রবলেম গুলো, এই শ্রমিক সাহেবের যে এই জিনিসটা দেখা যাচ্ছে, সেটা আমরা মাসুদ পারভেজের ওখানে কনভার্ট করে নিয়েছি, যে 28,800 টাকা কিভাবে কৃষি আয় ছিল সেটা আমরা নিয়ে নিয়ে নিয়েছি। আমরা ওটা তখন আমরা একটা পুরোটাই, এবং ইভেন আমরা রিয়েলাইজ গেইন এবং রিয়েলাইজ গেইনের যে প্রবলেমটা ছিল সেটা আমরা নিয়েছি, যে এটা যে ওনার আহ, বিক্রয়ের পরিমাণ ছিল না, এটা হচ্ছে বিজনেস ইনকাম, বিজনেস ইনকামের পরে আমরা মূলধনী আয়ের ক্ষেত্রে আমরা এই প্রবলেমটাও যারা মাসুদ পারভেজের ওখানে অন্তর্ভুক্ত করেছিলাম, যে উনি 55 লাখ টাকা
মার্কেট থেকে রিয়েলাইজ গেইন করেছে, আনরিয়েলাইজ গেইনটা আসবে না, কারণ এটা তো এখনো ক্যাশ হয়নি। তো সেই অনুযায়ী আমরা কিন্তু এটা আলোচনা করেছিলাম। ঠিক আছে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? আর এখানে আয়কর পরিপত্রের এই জিনিসগুলো একটু দেখবেন যে এখানে মানে এরাও কিন্তু প্রশ্ন করে দিচ্ছে, যেমন যেমন দেখেন দাতব্য প্রতিষ্ঠানের আইনানুগ সংজ্ঞা কি, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি দাতব্য কার্যক্রম পরিচালনা কি প্রতিষ্ঠানকে দাতব্য প্রতিষ্ঠান হিসেবে করে তোলে। মানে ওনারা প্রশ্ন আনসার, প্রশ্ন আনসার। তাহলে এখান থেকে অনেক জিনিসগুলো আমাদের আহ, প্রশ্নে থাকতে পারে, ছোট প্রশ্ন থাকতে পারে। তবে বেসিক্যালি যেহেতু এটা প্রথম দিকের লেভেলে, আমি বলবো টিআরপি গাইডটা, যে প্রশ্নগুলো আছে সেই জিনিসগুলোর কোশ্চেন গুলো দেখেন, যাতে আপনাদের জন্য সুবিধা হয়। কারণ এখানে অনেক জিনিসগুলো দেওয়া আছে যেগুলো আপনাদের সাথে রিলেটেড, মানে যারা পরীক্ষা দিবেন। আর প্র্যাকটিস করলে তখন আরো একটু ডিটেলসে পড়তে হবে, সেই জিনিসটা আলাদা। যেমন এই প্রবলেমটা দেখেন, এখানে বলা হচ্ছে প্রতিবন্ধী কর্মচারী থাকে তবে তার ক্ষেত্রে কর্মমুক্ত আয় সীমা 4,75,000 টাকা হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? পাঁচে উল্লেখিত আয়, আহ, পাঁচে উল্লেখিত আয় ও বিনিয়োগ যদি কোনো প্রতিবন্ধী কর্মচারী থাকে, তাহলে পাঁচে বলছে ওই যে নাদিম সাহেবের এই নাদিম সাহেবের এই প্রবলেম যদি প্রতিবন্ধী হয়, তাহলে আমরা তো প্রথমে করযোগ্য আয়ের পরিমাণটা চেঞ্জে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? প্রথম করযোগ্য আয়টা 4,75,000 টাকা হয়ে যাবে। এই কারণে এই পার্থক্যটা এখানে বলা বলা হচ্ছে এই জিনিসটা। আর আর যেমন করদাতা নিট পদীয় কর 5,000 টাকা কম হলে কি হবে, সেটা তো আমরা জানি। সর্বনিম্ন কর 5,000 টাকা, 4,000 টাকা, 3,000 টাকা কোথায় কোথায় দিতে হয়, সেই জিনিসটা আমরা পড়েছি। তাহলে প্রশ্নটা আসছে কি দেখেন, করদাতা নিট প্রদেয় কর 5,000 টাকার কম হলে কি হতো। তাহলে এটা যদি প্রশ্ন আসে, তাহলে আপনারা জানেন কিভাবে আমরা করবো আনসারটা। কারণ আপনার আপনার মাথায় আছে যে ঢাকা উত্তর দক্ষিণ এবং চিটাগাং সিটি কর্পোরেশনের জন্য 5,000 টাকা, তারপর হচ্ছে অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য হচ্ছে 4,000 টাকা, আর সিটি কর্পোরেশন ছাড়া অন্যান্য পৌরসভার জন্য, পৌরসভার ক্ষেত্রে এবং মফস্বল শহরের ক্ষেত্রে হচ্ছে, অন্যান্য এরিয়ার ক্ষেত্রে 3,000 টাকা। তো সুতরাং এই অনুযায়ী আমরা করব। ঠিক আছে। সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এরিয়ার জন্য 3,000 টাকা। দাদা, হ্যাঁ বলেন। এই যে অবিভক্ত হিন্দু পরিবার, দাদা এটার সম্পর্কে একটু বলবেন। অবিভক্ত হিন্দু পরিবার এগুলো বলতে এখন কি না, এটা বুঝতে আগে পারছেন? ছিল তো, বুঝছেন না? জি। ডিভাইডেড হিন্দু ফ্যামিলিস এগুলো তো মনে করেন অনেক আগে ইয়ে। এটা আহ, একটা এক্সাম্পল যদি বলতে চাই তাহলে নাই। এখন তো, এখন তো এরকম কিছু নাই। আহ, আচ্ছা। ও সবগুলো মিলেই তখন আনডিভাইডেড হিন্দু ফ্যামিলিস যেগুলো ছিল ওদেরকে একটা ফাইলে কনসিডার করা হতো আর কি। বুঝছেন না? আচ্ছা। এরকম এক্সাম্পল এখন আমার জানা মতো আমি আসলে পাইনি। নারায়ণগঞ্জের সাইডে কিছু থাকতে পারে হয়তো, বাট এটা নারায়ণগঞ্জের দিকে কিছু হয়তো থাকতে পারে, এই পাশে দেখি নাই আসলে। ঠিক আছে। ওকে দাদা। তো আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা চেষ্টা করব নিজেরা। আমি হয়তো সময়ের অভাবে আপনাদের সাথে অনেক ক্লাস নিতে পারি না। তো সময়, কিন্তু আমি চেষ্টা করি যখন আমি সময় পাই তখন আমি একটা একটা ছোট ভিডিও দিয়ে আপনাদেরকে জাস্ট টাচে রাখা। আপনারা হয়তো এটা হয়তো অনেকে দেখেন অনেকে দেখেন না, কিন্তু চেষ্টা করেন। ওগুলোতে আমি হয়তো আপনাদের জন্য রেডি করা, এগুলো আপনাদেরকে উদ্দেশ্য করেই, এই আইটিভি পরীক্ষাকে উদ্দেশ্য করে রেডি করা। তো এগুলো দেখলে আপনারা তখন নিজেরা প্র্যাকটিসটা করতে পারবেন। থ্যাংক ইউ। আজকে একটা আমি এটা দেখতেছিলাম বাসে বসে, পুরাটা আমি কমপ্লিট করতে পারি নাই বিভিন্ন সাউন্ডের কারণে। এনিওয়ে হেডফোন ছিল। এনিওয়ে লেট ইউ প্র্যাকটিস। এবং আমি তো বললাম, আমি তো আর অন্য কোনো জায়গায় নিজ থেকে কোনো কোয়েশ্চেন রেডি করছি না। আমি বেসিক্যালি
এই যে আয়কর নির্দেশিকা, আয়কর পরিপত্র এবং টিআইপি গাইড। টিআইপি গাইডেরটা হচ্ছে গত বছরে ছিল, সেই অনুযায়ী আমি এবছরে চেষ্টা করে এই বছরে কনভার্ট করে প্রবলেম গুলোকে সলিউশন করে করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, আর কিছুই না। ঠিক আছে। দাদা, আমার একটা থিওরিটিক্যাল একটু আপনাকে ডিস্টার্ব করি দাদা। বলেন। যে কর অটোমেশন, কর অটোমেশন বলতে কি বুঝি, এবং এই কর অটোমেশন সম্পর্কে আপনার কি ধারণা একটু বুঝিয়ে লিখুন। এই ধরনের যদি কোনো কোশ্চেন থাকে দাদা, তাহলে সেটা আমরা কিভাবে অ্যান্সার করতে পারি? সেটার জন্য আমি বলবো আগে আপনি একটা জিনিস করবেন। অটোমেশন মানে তো বুঝি, অটোমেশন বলতে কি আমরা টোটাল জিনিসটাকে একটা ইন্টিগ্রেটেড সিস্টেমে আনা। এটা তো আমরা লিখতে পারবো একটা ভূমিকা। ঠিক আছে। জি। প্রথমে হচ্ছে অটোমেশন কি, যেহেতু যদি কর অটোমেশনের কথা বলা হয়, তাহলে প্রথমে তো আপনাকে ভূমিকাটা লিখতে হবে অটোমেশন সম্পর্কে, তারপরে তো পরে কর অটোমেশন যেতে পারবে, ঠিক না? জি। অটোমেশন মানে একটা, মানে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম যেখানে আপনি পুরোটাই বোথ ওয়েতে ইনফরমেশন গুলো শেয়ারিং হবে এবং এগুলো ট্রান্সপারেন্ট হবে। ঠিক আছে। যেমন জি। একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের লিঙ্ক থাকবে, সেটাই তো অটোমেশন। ঠিক আছে। এখন হ্যাঁ। আসেন জি। যেটা অনলাইনে অ্যাভেলেবল থাকবে। ওকে। জি। আরো কিছু লিখতে পারলে আপনি তখন লিখতে পারেন যে মানে বর্তমান প্রযুক্তিগত সহায়তায় যেটা আমরা ওভারঅল ক্লাউডে বা সিস্টেমে বা সার্ভারে রাখতে পারি, সেই সেই ব্যবস্থাটাই পুরোটাই মিলেই তো অটোমেশন। ঠিক আছে। এখন আসেন, জি। আমরা যদি বলি যে কর অটোমেশন, তাহলে আপনাকে একটু এনবিআর এর যে দেখবেন ই সার্ভিস যেখানে আছে। ঠিক আছে। তাহলে ওখানে কি কি আছে, আচ্ছা। ওখানে মনে হয় আমার জানার মতো 6টা জিনিস আছে। একটা হচ্ছে রিটার্ন, সরি ইটি, জি। তারপর হচ্ছে রিটার্ন, ইটিডিএস, তারপর হচ্ছে রিটার্ন ভেরিফিকেশন, আর দুটা কি মনে পড়ছে না, আপনারা একটু দেখে নিবেন। তারপর এর সাথে আপনি হয়তো যোগ করতে পারেন এই চালানটা। ঠিক আছে। কারণ এই চালানটা তো এখানের সাথে সম্পর্কিত। কারণ আপনি যখন এই চালান ফিল আপ করবেন, তখন যখন এনআইডি নাম্বারটা সরি টিন নাম্বারটা দিবেন, তখন তো অটোমেটিকলি ভেরিফাই করে ওই টিন নাম্বারটা দিয়ে নামটা নিয়ে নিচ্ছে, ঠিক না? জি। দাদা, আমি আমি জানি না একটা আপনারা। জিনিস পয়েন্ট একটু আমি লিখেছিলাম, একটু শেয়ার করবো আমি, আচ্ছা, যে আমাকে এগুলি। দিয়েন। জি। আমাকে দিয়েন। ঠিক আছে। আমাকে দিয়েন, আমি তাহলে এটা দেখে ইয়ে করে দিব। ঠিক আছে। ঠিক আছে তাহলে, আজকে তাহলে দাদা, এতটুকু। এক এক মিনিট, হ্যাঁ বলেন। একটু দাদা, যে অটোমেশন সম্পর্কে আমি যে কয়েকটা পয়েন্ট আমি এখানে লিখেছিলাম, যেটা আপনাকে আমি উম, আহ, বলার জন্য লিখেছিলাম আর কি, যে ই বলেন রিটার্ন বলেন। দাখিল ও হ্যাঁ। অটোমেশন, ই পেমেন্ট সিস্টেম, হ্যাঁ। ডিজিটাল হেল্প ডেস্ক ও হটলাইন, আয়কর অ্যাপস, সাইবার নিরাপত্তা যোদ্ধার, ই রিটার্ন দাখিল ও কর পরিশোধ, এটা আগে গেছে, ডাবল হয়ে গেছে এটা, হুম। ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্ট সফটওয়্যার, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্য ভাগাভাগি। এগুলো তো আপনি যেগুলো লিখছেন, ঠিক আছে, জি। সবগুলো ঠিক আছে, কিন্তু আগে প্রথমে ওনারা যেটা যেটা এখন চালু আছে সেই জিনিসটা একটু ভূমিকা দেন না। প্রথমে অটোমেশন, ও। তারপর হচ্ছে জি। বর্তমান আয়কর, মানে আয়কর জাতীয় রাজস্ব বোর্ডের কি কি আছে, এরপর হচ্ছে আরো কি কি করা যায়। ওকে। আচ্ছা, 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 ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে। পরিশেষে এই জিনিসটা হলে কি হবে, 4টা প্যারা শুধু। প্রথমে হচ্ছে অটোমেশনের জন্য একটা ভূমিকা, সেকেন্ডলি হচ্ছে বর্তমানে আয়করের ওয়েবসাইটে জাতীয় রাজস্ব আন্ডারে কি 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 অনলাইন বেসিসে বা অটোমেশনের মাধ্যমে কি কি চালু আছে। 3 নম্বরে হচ্ছে আরো কি কি মডিফিকেশন বা ডেভেলপমেন্ট করা যায় যেটা আপনার দৃষ্টিতে। আর পরিশেষে কনক্লুশন হচ্ছে এই অটোমেশনের মাধ্যমে কি কি বেনিফিট আসতে পারে, একটা টোটাল প্ল্যাটফর্ম কিভাবে চলতে পারে। ঠিক আছে। জি। ওকে দাদা, থ্যাংক ইউ। চারটা চারটা আমি প্যারা করে শেষ। ওইটা রেডি করে দাদা আপনাকে দিয়ে একটু নো 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 ইস্যু, জাস্টিফাই নো করব। ইস্যু, নো ইস্যু, দেন 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 দেন। থ্যাংক ইউ। ওকে। জি। নমস্কার দাদা। থ্যাংক ইউ।